জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর চোখ রাখবো, মুজাম্মিলের ফোনে ড্রোন হামলা সহ 40টির বেশি বোমা তৈরির ভিডিও উদ্ধার। এক বিদেশি হ্যান্ডলার টেলিগ্রাম আর সিগন্যাল চ্যাটে এই সমস্ত ভিডিওগুলো তাকে পাঠিয়েছিল এবং তার ল্যাপটপে দুটো নাম পাওয়া গেছে। একজনের নাম ল্যাপটপ ভাই, আরেকজনের নাম মোবাইল ভাই। ফলে খুব জায়গা থেকে এখানে মাথা মনে করা হচ্ছে যে ঠিক কি কোন বিষয়ে কোন কোন ভিডিও পাঠানো হয়েছে এবং কোন বিষয়গুলো সামনে আনা হয়েছে, যেখানে রীতিমতো বোমা তৈরির কৌশল ছিল। বোমা কিভাবে বানাতে হয়, কিভাবে ড্রোনে বোমা ফেলতে হয়, সমস্ত সেই ভিডিওর মধ্যে ছিল এবং এনক্রিপ্টেড চ্যাটে সেগুলো পাঠানো হয়েছিল। মুজাম্মিলের ল্যাপটপে পাওয়া গেছে সেগুলো, 40টার বেশি ভিডিও পাওয়া গেছে। আর সেগুলো চালাচালি হয়েছিল সিগন্যাল এবং টেলিগ্রাম অ্যাপে। ফলে খুব সেভাবে প্রশ্ন উঠছে, একের পর এক ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কলেজ যারা রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ছাত্র যারা রয়েছে, তারা প্রত্যেকে মিলে এই বিষয়গুলো তারা করার চেষ্টা করেছিল এবং একটা ওই হোয়াইট কলার টেরার মডিউল, সেই সমস্ত বিষয়ে তারা করার চেষ্টা করেছিল। আমরা আরও জেনে নেব এই 40টা ভিডিও, এই ল্যাপটপ ভাই, এই মোবাইল ভাই, এই গোটা বিষয়টা কি, এই চক্রটা কি জানবো। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বিক্রমের কাছ থেকে আপডেট। বিক্রম, দেখো, কে এই ল্যাপটপ ভাই বা ওরফে কর্নেল ভাই, যেটা আমরা জানতে পাচ্ছি যে মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসছে বা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে তদন্তকারীরা তারা আদালতের কাছে জানিয়েছে, আদালত সূত্রের খবর, যে এই হোয়াইট কলার টেরোরিজমের নেপথ্যে 3জন পাক হ্যান্ডলারের নাম উঠে এসছে এবং এই 3জন পাক হ্যান্ডলার তারা কিন্তু কারা সে বিষয়ে নির্দিষ্ট তথ্য এসে পৌঁছেছে, যার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হলো এই কর্নেল ভাই ওরফে ল্যাপটপ ভাই ওরফে, যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ শাহিদ ফাইজাল, এবং এই মোহাম্মদ শাহিদ ফাইজালের সঙ্গে আরও 2জন পাক হ্যান্ডলারের নাম উঠে আসছে। এবং এই 3জন হ্যান্ডলার কিন্তু মূলত 42টি ভিডিও এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের আগেভাগেই মূলত এই জঙ্গি মিডুইলের যারা সদস্যরা রয়েছে তা বা মোজাম্মেল আছে তাদের কাছে পাঠিয়েছিল। এবং এই 42টি ভিডিওর মধ্যে কী কী রয়েছে, মূলত সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো ড্রোন দিয়ে হামাসের স্টাইলে কিভাবে অ্যাটাক করা যায়, কিভাবে হামলা চালানো হতে যায়, কীভাবেই বা ভেহিকল বোন্ড, এই যে আইডি তৈরি করা হয়েছিল সেগুলি কিভাবে তৈরি করতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে ভিডিও রয়েছে বা টিউটোরিয়াল যাকে বলা হয়, সেগুলি কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে তদন্তকারীরা জানতে চাইছেন যে এই 3জন মূলত আরও কাদের কাদের সঙ্গে কানেক্টেড রয়েছে, কারণ 3জন হ্যান্ডলারের নাম উঠে আসছে, যেই 3জন হ্যান্ডলার কিন্তু শুধুমাত্র এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত এমনটা নয়, জৈশে মোহাম্মদের হয়ে এর আগে কিন্তু ভারতে একাধিক নাশকতার সঙ্গে এদের কানেকশন পাওয়া যাচ্ছে। মূলত ব্যাঙ্গালোরে রামেশ্বরপুরমের যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই বিস্ফোরণেও কিন্তু এই হ্যান্ডলারদের নাম উঠে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা বম ব্লাস্ট বা নাশকতার ঘটনার সঙ্গে এই 3জন হ্যান্ডলারের নাম কিন্তু ইতিমধ্যেই তাদের কানেকশন পাওয়া যাচ্ছে, তাদের যোগসূত্র পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই মডিউল কতদূর বিস্তৃত, পাশাপাশি এই 3জন হ্যান্ডলারের সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে অ্যাপ রয়েছে, কমিউনিকেশন অ্যাপ, যেরকম সিগন্যাল, টেলিগ্রাম সহ একাধিক অ্যাপ, তার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলির সূত্র ধরে তদন্তকারীরা জানতে চায় যে এই জঙ্গি মিডিউলে আরও কারা কারা রয়েছে, বিশেষ করে হ্যান্ডলারদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন কাদের কাদের ছিল তাও জানার চেষ্টা করছেন এই মুহূর্তে ন্যায় তদন্তকারী আধিকারিকরা। একদম বিক্রম, সঙ্গে থাকো। আরে কেই কর্নেল ভাই ওরফে ল্যাপটপ ভাই, শাহিদ ফাইজাল ওরফে উস্তাদ ফারহাতুল্লাহ খৌরি, বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের যে ঘটনা, সেই সন্ত্রাস মডুলের হ্যান্ডলার। সিরিয়া, তুরস্ক সীমান্ত থেকে ভারতের বিভিন্ন জায়গায় যেসব জঙ্গি মডিউল আছে তাদের সঙ্গে যোগাযোগ। আর এই হানজুল্লাহ একজন পাকিস্তান ভিত্তিক হ্যান্ডলার, সে সার দিয়ে বোমা তৈরির 42টিরও বেশি ভিডিও পাঠায় মুজাম্মিলকে। সার দিয়ে বোমা তৈরি। মৌলানা ইরফান আহমেদের মাধ্যমে মুজাম্মিলের সঙ্গে যোগাযোগ রাখা হতো, এমনটাই জানা গিয়েছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, নিরাপত্তা বিশেষজ্ঞ। আমি একটু কর্নেল চৌধুরীর কাছে যাবো। কর্নেল চৌধুরী, এত ভয়ঙ্কর একটা মডিউল গড়ে উঠেছিল এবং এটাও তো প্রশ্ন, অপারেশন সিঁদুরের পর তার কতটা মরিয়া হয়ে এই ধরনের মডিউল কাজ করেছিল, নতুন নাকি স্লিপার সেল ছিল সেগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছিল? সব্যসাচী, আপনি যেটা প্রস্তাবন করলেন এটা তো অনগোয়িং অ্যাফেয়ার। জঙ্গিদের এবং বিশেষ করে ডক্টর মডিউল যারা র্যাডিক্যালাইজ হয়েছিল, যাদের ইনডক্ট্রিনেশন চলছিল, তাদের কাজই এইটা করা। আপনার একটা কাজ আছে, আমার একরকম কাজ আছে। ওদের কাজ হচ্ছে জঙ্গির নাশকতার ছক করা এবং ভয়ের মাধ্যম দিয়ে
বিস্ফোরণ এগুলো করা, যাতে প্রচুর মানুষ মারা যায়, একটা ভয়ভীত চারিদিকে অ্যাটমসফিয়ার থাকে। এটা ওদের মুখ্য অবজেক্টিভ এবং লক্ষ্য থাকে। এবং এই লক্ষ্যর মধ্যে দিয়ে যেগুলো আপনি তুলে ধরছেন, এরা সিগন্যাল টেলিগ্রাম যদিও ইউজ করে, আমি বলছি না ইউজ করে না, যে আমরা যতটা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স বলছে এরা বেশিরভাগ সময় একটা থ্রিমা একটা সুইস কমিউনিকেশন অ্যাপ্লিকেশন থাকে, থ্রিমা, যেটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। এটাতে কোনো ফোন নাম্বার লাগে না, এটাতে কোনো আইডি লাগে না, এটা একটা আনলিঙ্কড আইডি, যে কোনো ফোনে কোনো ফোন নাম্বার লাগবে না, কোনো ইমেল লাগবে না, আনলিঙ্কড আইডি ওই লোকটার সঙ্গে একটা থ্রিমা অ্যাপ্লিকেশন দেবে, যেটা 3-4 জনের মধ্যে তারা কথোপকথন করবে, অথবা তাদের হ্যান্ডলার সে তুরস্কে বসে থাকুক অথবা পাকিস্তানে বসে থাকুক এবং ভারতবর্ষে, তাদের মধ্যে কথোপকথন হবে। এইটা যখন ডিলিট হবে, এটা কোথাও কোনো সার্ভারে পড়বে না, একটা সার্ভার নিজেদের মধ্যে ক্লোজ সার্ভার করতে পারে, সেই সার্ভারে শুধু যদি যখন ছানবিন হবে, এনআইএ যেমন করছে, তারা জানতে পাবে ডিলিটেড, কি ডিলিট করা হয়েছে, কিরম ভাবে ডিলিট করা হয়েছে, এই থ্রিমা কমিউনিকেশন পাবে না। থ্রিমা কমিউনিকেশন সেকশন 69 আইটি অ্যাক্টে ভারতবর্ষে নিষিদ্ধ। তবু যত জঙ্গি সংগঠন আসে যারা এত বড় জঙ্গির নাশকতার ছক করে, তারা থ্রিমা ইউজ করে, অথবা ডেড ড্রপ ইমেল হয়। ডেড ড্রপ ইমেলটা কি, আমি আপনি আর একজন, একটাই ইমেল থাকবে, একটাই ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড সেটা 3 জনের মধ্যেই শেয়ার করা থাকবে, সেম পাসওয়ার্ড। এবার আপনি একটা জিনিস লিখলেন আমাকে, তো আমাকে যখন লিখলেন ওটাকে আপনি ডিলিট করলেন না, ওটা ড্রাফটে, আনসেন্ড ড্রাফটে রেখে দিন। আমি ধরুন পাকিস্তানে ও পাঠালো, আমি ভারতবর্ষে ফরিদাবাদে ওটা খুললাম এবং আনসেন্ড ড্রাফটে ওই একই ইমেলে একই পাসওয়ার্ডে আমি খুলে দেখে নিলাম, আমি ডিলিট করলাম। তো এটা সেন্ডও হলো না, ওটা রিসিভও হলো না, এটা ডিলিটও হলো না, তো সার্ভারে গেল না। তো এইটা আনসেন্ড ড্রাফট পড়ে থাকলো, আমি ড্রাফটের মধ্যেই আমি ওটাকে ডিলিট করে দিলাম, 4 জনের মধ্যে কেউ জানতে পারবে না নাশকতা। আচ্ছা, আমি আসবো কর্নেল চৌধুরী আপনার কাছে। অর্থাৎ ভাবুন একবার যে মানে চক্রটা কিভাবে গড়ে ওঠে এবং এদেরকে ধরা পাকড়াও করা কতটা কঠিন বিষয়। কিন্তু বেশ কিছু বিষয় সামনে আসছে, যেমন দিল্লি বিস্ফোরণের 3 মাস আগে 2 জঙ্গির ঝগড়া হয়, টাকা নিয়ে উমর এবং মুজাম্মেলের মধ্যে ঝামেলা হয়, এবং যদি এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে যদি টাকা না দাও তাহলে বিস্ফোরক নেব না, ওটা নিজের কাছে রেখে দাও, তারপর তুমি ওই বিস্ফোরক কোথায় রাখবে সেটা তুমি বুঝে নাও। এই নিয়ে নানান রকম কাজিয়া হয়েছিল এবং এই কাজিয়ার মধ্যে থেকেও বেশ কিছু সূত্র উঠে আসছে এখনো পর্যন্ত। সেই সূত্রগুলো এখন গোয়েন্দা তদন্তকারী সংস্থা তারা খুঁজে বের করার চেষ্টা করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গিরা বেশ কিছু শর্ত মেনে নেয় যে ঝগড়া মেটাতে উমর সিগন্যাল অ্যাপ তৈরি করে, এবং সেই সিগন্যাল অ্যাপ তৈরি করে গোটা বিষয়টা মিটমাট করার চেষ্টা করো। তবে 2 জঙ্গির ঝগড়া এখনো পর্যন্ত মেটেনি বলে জানা গেছে। আমি আবারও একটু কর্নেল চৌধুরীর কাছে যাওয়ার চেষ্টা করবো, গোটা বিষয়টা নিয়ে আবারও বোঝার চেষ্টা করব। এবং কর্নেল চৌধুরী, এই যে বিষয়টা এখনো পর্যন্ত যে সামনে আসছে, মানে এই মডিউল, তার মানে আমি যে শুরুতে যেটা জানতে চাইছিলাম, মানে একদিনের বিষয় নয়, দীর্ঘদিন ধরে এরা একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে, এবং সেই নেটওয়ার্কগুলো এখন অ্যাক্টিভ হওয়া শুরু করেছিল, তারপরে হাতে আসলো। কিন্তু এখানেই প্রশ্ন, এরকম কত শত স্লিপার সেল যারা মানে এই ধরনের কাজ করে চলেছে, অ্যাক্টিভ না হলে আমরা জানতেই পারছি না। একদম এই টেরর মডেলগুলো আমি যেটা বললাম, ইসলামাইজেশন অথবা ইন্ডক্ট্রিনেশন করে এদের লাগে একটা, এরা ম্যাক্সিমাম এদের মিলিত হয় একটা ডার্ক ওয়েব। আপনি শুনেছেন, অনেকে শুনেছে যারা শুনছেন, অথবা ডিপ ওয়েব, দুটো আলাদা। তবে ডার্ক ওয়েবের এটা টিওআর বলে একটা ব্রাউজার থাকে, আরো অনেক ব্রাউজার, অনেক ইউথ দেখছে বলে আমি সবগুলো বলছি না। সেই ব্রাউজারের মাধ্যম দিয়ে ডার্ক ওয়েবে ঢোকা যায়, এই নর্মাল গুগল যে ওয়েব ব্রাউজার তার মধ্যে দিয়ে ঢোকা যায় না। তো এটার মধ্যে দিয়ে ওদের র্যাডিক্যালাইজ করা হয়, ইন্ডক্ট্রিনেট করা হয়। আর এটা লম্বা, আপনি যেটা বলেন, একটা 7খানা স্টেজ থাকে। ইনিশিয়াল ইন্ডক্ট্রিনেশন হয়, তাসি বলে, তারপর ইগলোমানা হয়, এগুলো একটা উর্দু ওয়ার্ড। তারপর ওদের মাজাম্মেল করা হয়, একসঙ্গে করা হয়, শিক্ষা দেওয়া হয় কি করবে। এটা ইট টেকস লট অফ টাইম, যেটা আপনি বললেন 2 বছর, 2.5 বছর, 3 বছর, তার থেকেও বেশি। এটা একটা ছোট মডিউল ধরা পড়েছে, এবং কত মডিউল ভারতবর্ষে কোথায় কোথায় লুকিয়ে আছে। এছাড়া অনেক স্লিপার সেল আছে যারা অ্যাক্টিভ নয় কিন্তু শুয়ে আছে, ওদের হঠাৎ অ্যাক্টিভ করে দেওয়া হবে। তারপর আমার মতন অনেক নাগরিক আছে যারা ওজিডব্লিউ, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, তারাও এদের হেল্প করে।
একদমই, অনেক ধন্যবাদ দীপ্তাংশু চৌধুরী, একেবারে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কীভাবে এই ভয়ঙ্কর স্লিপার সেল কাজ করে এবং গোয়েন্দাদের কাজটা কতটা কঠিন। কিন্তু বেশ কিছু তথ্য সামনে আসছে, যে ঝগড়ার কথা বললাম, যে সিগন্যাল অ্যাপে গ্রুপ তৈরি করা, টাকা নিয়ে ঝামেলা, এই নিয়ে আরও আপডেট কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত জানবো। রাজীব আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন সরাসরি, রাজীবের কাছ থেকে জেনে নেব গোটা বিষয়টা নিয়ে আরও আপডেট কি আছে। রাজীব। সব্যসাচী, দেখো, এই দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, তারপর তদন্তভার এনআইএ নেওয়া এবং তারপর আলফালা ইউনিভার্সিটিতে পৌঁছানো এবং একের পর এক তথ্য সেখান থেকে উঠে আসা, যেটাকে দেখা যাচ্ছে পেঁয়াজের খোসার মতো। এখন তদন্তকারীদের হাতে যে চ্যাট এবং যে কল লিস্ট ইত্যাদি এসেছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে আত্মঘাতী যে আক্রমণ চালিয়েছে, যে বিস্ফোরণ ঘটিয়েছে ডাক্তার উমর মোহাম্মদ, সেই ডাক্তার উমর মোহাম্মদ এবং ডাক্তার মুজাম্মেলের মধ্যে বিস্তর গোলমাল হয়েছিল ঠিক মাস 3 আগে। সেই গোলমালের কারণ ছিল টাকা। লালকেল্লার ঠিক উল্টো দিক থেকেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা হাওয়ালা কাণ্ডে তারা এজেন্ট হিসেবে কাজ করেছে, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে তারা কাজ করেছে। সেই হাওয়ালা এজেন্টদের কাছ থেকে যখন টাকা ডক্টর মোজাম্মেল এবং ডক্টর ওমরের কাছে পৌঁছেছে আলফালা ইউনিভার্সিটিতে, সেই টাকা নিয়ে গোলমাল। টাকার একটা কাছে থাকবে, কেউ মনে করছেন একবার ডক্টর ওমর মনে করছে মোজাম্মেল টাকা মেরে নিচ্ছে, ডক্টর মোজাম্মেল মনে করছে টাকা মেরে নিচ্ছে, এবং সেক্ষেত্রে একটা চ্যাট পাওয়া গেছে যেখানে মোজাম্মেল বলছে যে হয় সব টাকা আমাকে ফেরত দাও, না হলে সব একদমই যেরকম বলছিলাম। অনেক ধন্যবাদ রাজীব। অর্থাৎ এই ধরনের চ্যাটগুলো ফাঁস হওয়ার পরেই গোটা বিষয়টা সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।